আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে একটি বড় লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা আজকে দিন শেষে সূচকের অবস্থান এবং টার্নওভারটা যদি একটু দেখে নেই, দিন শেষে কি অবস্থান ছিল এবং যেটা বলছিলাম প্রায় ১৬০০ কোটি টাকার কাছাকাছি আজকে লেনদেনের পরিমাণ ছিল। ডিএসসির প্রধান সূচকটি ৪০ পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। দেখতে পাচ্ছেন ৫,৭৬২ পয়েন্টে রয়েছে এই সূচকটি এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা ৯২টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন ৫২টি। এবং যেটা বলছিলাম যে সারাদিন জুড়ে লেনদেনের যে পরিমাণ ছাড়িয়েছে সেটাও ১৫৭৩ কোটি ৬৫ লাখ, প্রায় ১৬০০ কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং দীর্ঘদিন পরে আমরা বাজারে যেটা দেখেছি লেনদেনের এই গতি, সেটা নিঃসন্দেহে এটি ভালো একটা লেনদেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে লেনদেন খুব ভালো একটা লেনদেন দিয়ে কিন্তু আজকে বাজারে সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন আর জানেন নিশ্চয়ই যে একটা বড় লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটা কিসের ইঙ্গিত মনে হচ্ছে? আমি মনে করি যে আমাদের মার্কেটে পোস্ট ইলেকশন একটা রিকভারি র্যালি কিন্তু পাওনা ছিল, যেটা কিন্তু ইরান যুদ্ধের কারণে আসলে র্যালিটা মাঝখানে থমকে গিয়েছিল। আমি মনে করি যে বাজারে নতুন লিকুইডিটি আসতেছে, বাজার ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা একটা ভালো বাজার দেখতে পাবো। জি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা কি আমরা ধরে নিতে পারি যে বিনিয়োগকারীদের এই যে সরকারি বেশ কিছু উদ্যোগ বা সংস্কারমূলক উদ্যোগ, যেটা পদক্ষেপ, এই পুরো বিষয়গুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরেছে? আমি মনে করি যে বাজারে বিনিয়োগকারী বলতে আমরা যারা বুঝি যে দীর্ঘমেয়াদে কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করেন, তারা কিন্তু গভর্নমেন্টের স্টেপ গুলো দেখে অনেক আশাবাদী হচ্ছেন, তারা এনকারেজ হচ্ছেন। গভর্নমেন্ট বলে মানে অ্যাকশনস এবং অ্যাক্টিভিটিস এবং কমিটমেন্ট সবগুলো সাইডে যদি দেখি, সরকারের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু মোরলেস অ্যালাইন। এই অর্থে যে তারা বলছেন যে পুঁজিবাজারে গভীরতা বৃদ্ধি করতে নতুন কোম্পানি লিস্টিং এর জন্য কাজ করবেন এবং সেই লিস্টিং এর জন্য প্রণোদনার ব্যবস্থা করবেন। এবং সেটা কিন্তু আমরা বাজেটে দেখলাম যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কর হার ক্ষেত্র বিশেষ ৭.৫% করে দেওয়া হয়েছে, যারা ব্যাংকিং মাধ্যমে লেনদেন করবে বা যারা ১০% বেশি শেয়ার ছাড়বে। তো এবং কমিশনেও একটা পজিটিভ রিফর্ম হয়েছেন, এমন ব্যক্তিদেরকে দিয়ে কমিশন গঠন করা হয়েছে যাদের দীর্ঘদিনের কর্পোরেট ট্র্যাক রেকর্ড আছে যে কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনা করা এবং তাদের পার্সোনাল গভর্নেন্স নিয়ে বাজারে কিন্তু যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা কিন্তু অনেক আশাবাদী। এবং বাজারে লিকুইডিটি বাড়ার আরেকটা কারণ কিন্তু যে গত ৩-৪ বছর আসলে আমাদের অর্থনীতি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে গিয়েছিল। সেই ফেজটা শেষে কিন্তু এখন আপনি দেখেন যে জব সেক্টর রিকভারির জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইকোনমিতে মানি সাপ্লাই দিচ্ছে এবং আমি মনে করি যে মানি সাপ্লাই দেওয়াটা আসলেই রাইট ডিসিশন, ভ্যালিড ডিসিশন। ব্যাংকিং সেক্টরের তারল্যের পরিমাণ বাড়াতে হবে। তো সেই তারল্যর পরিমাণ বাড়ার ফলে কিন্তু আমাদের পুঁজিবাজারেও তারল্যের পরিমাণ বাড়তেছে এবং ট্রেজারি বিল বন্ডের রেট যদি আপনি খেয়াল করে থাকেন, সেটা কিন্তু প্রায় গত ২-৩ সপ্তাহে প্রায় 100 বেসিস পয়েন্ট খুব মানে দ্রুততার সাথে ফল করতেছে। এবং ট্রেজারি বিল বন্ডের রেটের সাথে বা ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু পুঁজিবাজারের সম্পর্ক ঋণাত্মক, অর্থাৎ রেট যখন ফল করবে বাজার কিন্তু বাড়বে। তো আমরা আশা করছি যে সে একই ইকুয়েশন হোল্ড করবে এবং বাজার সামনের অর্থ বছরে এই অর্থ বছর থেকেও আরো ভালো দেখতে পাবো। জি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকেই সংসদে হচ্ছে যেটা আমরা জানি যে স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই হচ্ছে এই পুঁজিবাজারকে বড় অর্থায়নের উৎস হিসেবে বিবেচনা করা হবে, যেখানে ব্যাংকিং খাতের উপরে যে নির্ভরতা ছিল দীর্ঘদিনের একটা, এবং এটা নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই কিন্তু হচ্ছিল। তো সেই জায়গাতে প্রধানমন্ত্রী নিজেই এটা কমিটমেন্ট করেছেন এবং খুব শিগগিরই এটার প্রতিফলন যে বাজারে দেখা যাবে সেটাও কিন্তু তিনি বলেছেন। এটা নিয়ে আপনার বক্তব্য কি মনে হচ্ছে যে তারই একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু মানে কিছুটা রিফ্লেকশন অলরেডি দেখতে পাচ্ছি যে বিশেষ উপদেষ্টা বসানো হয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে
যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার কিন্তু প্রায় 5-6টা মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ডে বসা এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। জি। কমিশনার লেভেলেও এমন লোকজন আছেন যারা প্রফেশনাল ডিগ্রি এবং ক্যাপিটাল মার্কেটের বিশেষজ্ঞ। এছাড়া তারা যে কথাগুলো বলছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীও কিন্তু ডিক্লারেশন দিয়েছেন যে ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে আমি যতটুকু পড়ে বুঝতে পারলাম যে পার্সোনাল যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স রেটটা সেটা 15% 15 করে দেওয়া জি। হয়েছে। এটা এবং ফাইনাল ট্যাক্স রেট যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুবই বড় সুখবর বাজারের জন্য, কারণ গ্লোবালি কিন্তু এটাই প্যাটার্ন, বিকজ অলরেডি কোম্পানি ইজ ট্যাক্সড, সেটার উপরে ডিভিডেন্ডের উপরে আবার যদি ব্যক্তি শ্রেণীর কর হার ধরে ট্যাক্স ধরা হয় তাহলে সেটা অত্যাধিক হয়ে যায় এবং কোন কোন বিনিয়োগকারীর জন্য সেই ট্যাক্স হারটা যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা কর্পোরেট তাদের জন্য কিন্তু ট্যাক্স রেটটা 40% 45% পর্যন্ত পড়ে যেত এবং এটা কিন্তু বাজারের জন্য একটা বিশাল ডিসকারেজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতো। এবং এটা কিন্তু এখন দীর্ঘদিন ধরেই কিন্তু একটা এটা প্রত্যাশা ছিল, দাবি ছিল আমি বলবো এই জায়গাটাতে। অবশ্যই, এবং এই প্রত্যাশাটা এবং দাবিটা কিন্তু অযৌক্তিক কোনো দাবি না পৃথিবীর সকল দেশে। ইভেন আপনি আমাদের আশেপাশের দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদের রেটও কিন্তু আসলে এই আমরা যে রেটগুলোর কথা দাবি করছি তার রেটের আশেপাশেই। তো এতদিন এই অযৌক্তিক রেটটা বহাল ছিল, এখন কিন্তু এটা একটা যৌক্তিকীকরণ করা হচ্ছে এবং এই যৌক্তিকীকরণের আরেকটা স্টেপ বলা হয়েছে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে একটা উৎসাহ প্রণোদনা হয়েছে, জি। দেওয়া হয়েছে যে করের ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু মানে আমরা যদি এই অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস, আমরা যদি ওই ফিলসফিতে বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার কাজ দিয়ে কিন্তু বলছেন যে না, উনি এই ব্যাপারটা খেয়াল রাখছেন। গভর্নমেন্ট চায় যে মার্কেট বয়ান্ট হোক এবং এবং আরেকটা আমি জাস্ট অ্যাড করতে চাই, কমিশন কিন্তু অ্যাক্টিভলি বলছে যে তারা বিনিয়োগ ভিত্তিক বাজারকে উৎসাহ প্রদান করবেন এবং স্পেকুলেটিভ মার্কেটকে ডিসকারেজ করছেন, বিকজ পুঁজিবাজারকে আসলে দীর্ঘমেয়াদে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মার্কেটটা আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল যে গত বেশ কিছু সময় ধরে আসলে মানে আমাদের মধ্যবিত্ত ক্লাসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়েছিল যে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা বোধহয় এক লুজার হয়। ধরনের গ্যামলিং বা স্পেকুলেশন করছে, আচ্ছা আচ্ছা। কিন্তু পুঁজিবাজার তো আসলে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জায়গা, দীর্ঘমেয়াদী একটা দেশের প্রবৃদ্ধির সাথে অংশীদার হওয়ার জায়গা। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট ওই সিগন্যালটাই দিতে চাচ্ছে যে তারা পুঁজিবাজারকে রিফর্ম করে আবার সাধারণ জনগণ যাতে দেশের প্রবৃদ্ধির সাথে অংশগ্রহণ করতে পারে, ব্যাংকিং খাতে সঞ্চয় বাদেও অন্য খাতে সঞ্চয়ের যাতে একটা মাধ্যম খুঁজে পায়, প্রতিষ্ঠানগুলো যাতে ব্যাংকিং খাতে অর্থায়ন বাদেও অল্টারনেটিভ একটা অর্থায়নের মাধ্যম খুঁজে পায়। যেহেতু আমাদের এখন ব্যাংকিং সেক্টর একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিং মিডিয়াম থাকাটা কিন্তু খুব জরুরি। তো আমার মনে হয় যে এখন যে স্টেপগুলা নেওয়া হচ্ছে, আমি আশাবাদী আমি যে আমি আরেকটু অ্যাড বাজারটা করছি আগামী আপনার, বছরে ভালো যাবে। জি, যে আরেকটু অ্যাড করছি আপনার এটার সাথে যে মিউচুয়াল ফান্ড সেক্টর দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই খাতটা কিন্তু একটা আসলে অবহেলিতই বলবো, যে যেখানে অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড সেক্টর বেশ ভালো করছে সেখানে আমাদের দেশে আসলে এই সেক্টরটা সেই অনুযায়ী ওভাবে ভালো করতে পারছে না। তো মিউচুয়াল ফান্ড সেক্টরের জন্য হচ্ছে যে একটা বিষয় ছিল সেটাও 5 লাখ টাকার যে একটা লিমিট ছিল বিনিয়োগের, সেটাও কিন্তু লিমিটটা তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভালো যে অ্যাকচুয়ালি একটা কান্ট্রিতে একটা স্টেবল এন্ড ফাংশনাল ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে হলে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি গ্রো করতে হবে এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি শুধুমাত্র ব্যাংক ফাইন্যান্স বলতে বোঝায় না, এটা মিউচুয়াল ফান্ডই কিন্তু বড় একটা রোল প্লে করে। কারণ রিটেইলার যে ইনভেস্টমেন্টটা করেন তাদের কিন্তু ডে টু ডে মার্কেটকে ফলো করার সুযোগ থাকে না। মার্কেটের ফান্ডামেন্টালস, মার্কেটের যে চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো আসলে তারা ফলো করতে পারে না। সেজন্য তাদের প্রফেশনাল ফান্ড ম্যানেজারের থ্রুতে একটা রেগুলেটেড ওয়েতে, এবং রেগুলেটররাও কিন্তু আসলে এটা এনকারেজ করে গ্লোবালি। আমাদের মার্কেটেও কিন্তু রেগুলেটর আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে জিনিসটা রিয়েলাইজ করতেছে, তারা শুধু মুখে বলে না বলে এটা কাজেও প্রমাণ করার চেষ্টা করতেছেন। এই যে মিউচুয়াল ফান্ডের এই কর যুক্ত সুবিধার যে বিনিয়োগ সীমাটা ছিল সেটা ওনারা উইথড্র করে দিয়ে এটা একটা সিগন্যালিং। তো আমরা আশাবাদী যে সামনে যে
রোড ব্লক গুলো আছে সেগুলো আস্তে আস্তে লিফটেড হবে এবং মার্কেট ভালোর দিকে যাবে। মার্কেট ভালো হবে এবং আহ, আমি মনে করি যে বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় বিনিয়োগকারীরা তাদের দেশের উন্নয়নের সাথে অংশীদার হতে পারবে এবং বেনিফিটেরও ভাগীদার হতে পারবে। কেমন যেতে পারে সামনে শেয়ার বাজার? আমি খুবই আশাবাদী সামনের শেয়ার বাজার। আমি মনে করছি যে আমরা বুল মার্কেটে ঢুকতে যাচ্ছি, ইনশাআল্লাহ বাজার অনেক ভালো হবে। জি, প্রত্যাশা থাকছে আমাদেরও যে বাজার আসলে বাজারের গতিতেই চলবে, আর সেই প্রত্যাশাই করছি এবং কমিটমেন্ট অনুযায়ী এক্সিকিউশনও হচ্ছে এবং খুব দ্রুতই হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম CWT অ্যাসেট ম্যানেজমেন্টের CEO তারিক ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।